শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পিলখানা হত্যায় তদন্ত কমিশন গঠন। মেঘনায় পণ্যবাহী নৌযান থেকে 7 জনের মরদেহ উদ্ধার। শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলছে নৌপুলিশ। এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন। পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন ও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত দেখুন ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো যাবে। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন। একজন আমাদের থেকে সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন। এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেঘনা নদীতে পণ্যবাহী একটি নৌযান থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আরও 3 জনকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায়। তাদের হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। নৌপুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা সন্দেহ করছেন শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। নৌপুলিশ আরও জানায়, নৌযানটি চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে তারা আজ সোমবার বেলা 3টার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানে 5টি কক্ষে 5 জনের মরদেহ পান। বাকি 3 জনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। 8 জন মানুষই নৌযানটিতে ছিল। নৌযানটির নাম MV আল বাকেরা। এর মালিক মেসার্স HP এন্টারপ্রাইজ। এ বিষয়ে চাঁদপুর থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। মেঘনা নদীর ঈশানবালা এলাকা থেকে আজ দুপুর আনুমানিক 2টার দিকে একটি ভাসমান মালবাহী কার্গো জাহাজ থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌপুলিশ। এছাড়াও কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি ঘটনাস্থলে এসে 3 জন গুরুতর আহত অবস্থায় কিন্তু 3 জনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। আমরা কথা বলতে চেষ্টা করেছি চাঁদপুর নৌপুলিশের ইনচার্জের সাথে। তিনি আমাদেরকে শুধু মৃত্যুর সংখ্যাটাই তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং কি ঘটনা কেন ঘটেছে কখন ঘটেছে আমাদেরকে এখন পর্যন্ত কিন্তু এই ধরনের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি, আমাদেরকে তথ্য দেওয়া হয়নি। আজ দুপুর আনুমানিক 2টার দিকে
একটি ভাসমান কার্গো জাহাজে এই দেখতে পেয়ে কিন্তু স্থানীয় জেলেরা পুলিশকে জানালে ঘটনাস্থলে নৌ পুলিশ আসে। নৌ পুলিশ এসে কিন্তু ঘটনাস্থল থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও এই ঘটনাটি বিস্তারিত আসলে আমরা এখনো জানতে পারিনি। চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে নৌপথে প্রায় আধা ঘন্টার 30 মিনিটের যাত্রা এই স্থানটি। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি করবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দোয়ার আগে বক্তৃতায় নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা জানান বিএনপি নেতারা। গোটা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সুস্থতা জড়িত। গোটা বাংলাদেশকে আবার নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য তার মুক্তি একান্ত প্রয়োজন। মুক্তিযুদ্ধের প্রতি, এই মুক্তিযোদ্ধাদের প্রতি ওনার যে একটা অসীম ভালোবাসা, সেটা বারবার দেখিয়েছেন আমাদের জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ যে আস্থা রেখেছে সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সবকিছু বন্ধ করে সংস্কারের মাস্টার প্ল্যান করলে দেশের জনগণ তা মেনে নেবে না। অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না। এটা আমরাও সবাই বিশ্বাস করি। আমরা এও বারবার বলেছি, এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না। বাংলাদেশের অনেক গুম খুনের সাথে ভারত জড়িত উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর প্রত্যাশার কথা জানিয়ে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ প্রতিরোধে স্থানীয় সমাধান নিয়ে গোলটেবিল আলোচনা হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন সুন্দরবন কোয়ালিশনের ফোকাল পারসন এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট আভাসের ডিরেক্টর জহুরুল হাসান সোহেল ও ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক উম্মে হাফসা রিপা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।
ড্যামরায় বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নৌপথে বালুবাহী বাল্কহেডের শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা, টোকেনের নামে জোরপূর্বক চাঁদাবাজি, ডাকাতি সহ নানা ধরনের হয়রানির প্রতিবাদে এই মানববন্ধন করেছে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সারুলিয়া ঘাট শাখা। সকালে ড্যামরার সারুলিয়া শীতলক্ষা নদীর পাড়ে এই মানববন্ধনে মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ পান্না, রুবেল আহমেদ, মোহাম্মদ জহির সহ অন্যান্য শ্রমিক কর্মচারীবৃন্দ। এবার সারা বাংলা প্রসঙ্গ। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। জসিম চৌধুরী নিলয় ও কামাল হোসেন নয়নের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। দুপুরে 14 গ্রাম উপজেলার কুলিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে বলেন। এ সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে সোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে স্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আরে আমার জীবন তোরা আমার জমা করে দে, আমি কিন্তু স্টামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের দাবি, 14 গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। পট পরিবর্তনের পর এলাকায় ফিরেই তাকে হতে হলো এমন লাঞ্ছিত। এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে, এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি, ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। একজন বীর মুক্তিযোদ্ধার গলার যে জুতার মালা পরানো, এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সারা দেশব্যাপী এটা আলোড়িত হয়েছে। এটা শুধু সারা দেশের মানুষকে না, আমাদের কুমিল্লা জেলা পুলিশকেও মর্মাহত করেছে। আমরা কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়টা জানার সাথে সাথেই আমরা যে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগের চেষ্টা করি। তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে তখন ওইভাবে কথা বলার ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো অভিযানটা আমরা শুরু করেছি, আমাদের টিম এখনো বাইরে আছে।
আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পূবালী ব্যাংক পিএলসি এর ২২৩তম উপশাখা রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় উপশাখার উদ্বোধন হয়েছে। সকালে তৈবিয়া কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাইনুদ্দিন। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান AKM মাসুদ লালদিঘি শাখার সহকারী মহাব্যবস্থাপক সুবীর দাশগুপ্ত, রাঙ্গুনিয়া শাখার সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে। ব্যাংক ইন্স্যুরেন্স সেবা প্রদানের লক্ষ্যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যমুনা ব্যাংক। এর ফলে গ্রাহকরা ডেল্টা লাইফের বিভিন্ন বীমা পলিসি যমুনা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক AKM আতিকুর রহমান এবং ডেল্টা লাইফের সিইও উত্তম কুমার সাধুর উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। তারা জানান, এখন থেকে ব্যাংক ইন্স্যুরেন্স সেবার মধ্য দিয়ে ডেল্টা লাইফের বিস্তৃত উদ্ভাবনী পণ্য ও সেবা যমুনা ব্যাংকের শাখায় পাওয়া যাবে। রাজধানীর চাঁদনী চক মার্কেট দখলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মার্কেটের নির্বাচিত সদস্যরা। বেলা 12টার দিকে মার্কেটের মূল গেটে এক মানববন্ধনে এমন অভিযোগ করেন তারা। তাদের দাবি, নানাভাবে চাপ প্রয়োগ করে দুষ্কৃতিকারীরা মার্কেট কমিটি ভেঙে দিয়ে নিজেদের দখলে রাখার চেষ্টা করছে। তাদের চাপে পড়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোনো কারণ না দেখিয়েই স্বনামধন্য এই মার্কেটের প্রশাসক নিয়োগ করেছেন বলেও অভিযোগ তাদের। নির্বাচিত প্রতিনিধিরা বলছেন, সমস্যা সমাধানে যখন আইনগত পদক্ষেপ চলছে, ঠিক তখনও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মার্কেট দখল নিতে চায় একটা গ্রুপ। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমে 18তম লিগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েসের দাপটে ভিনির অভাব বুঝতেই পারেনি লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে গোল করেছেন এমবাপে, ভালভার্দে, রদ্রিগো ও দিয়াজ। সেভিয়ার হয়ে 2টি গোল শোধ করেন ইসাক রোমেরো এবং দদি লুকেবাকিও। এই জয়ে বার্সেলোনাকে টপকে লিগ পয়েন্টের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ নেমে গেছে কাতালানরা। 18 ম্যাচে রিয়ালের পয়েন্ট 40, সমান ম্যাচে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানা হত্যায় তদন্ত কমিশন গঠন। মেঘনায় পণ্যবাহী নৌযান থেকে 7 জনের মরদেহ উদ্ধার। শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলছে নৌ পুলিশ। এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।